আসসালামু আলাইকুম সবাইকে। আমি লুৎফুন্নাহা রানিকা এবং সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়। তো আমাদের আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা জেনে আসি প্রকৃতি কি। শব্দ বা ধাতুর মূলই হচ্ছে কিন্তু প্রকৃতি, অর্থাৎ মৌলিক শব্দের যে অংশকে আর কোনোভাবে বিশ্লেষণ করা সম্ভব নয় তাকে বলা হয় প্রকৃতি, অথবা ভাষায় যার বিশ্লেষণ সম্ভব নয় এমন মৌলিক শব্দকে প্রকৃতি বলে। শব্দ কিংবা পদ থেকে প্রত্যয় ও বিভক্তি অপসারণ করলে কিন্তু প্রকৃতি অংশ পাওয়া যায়। বিষয়টি একটু বোঝার চেষ্টা করি একটা উদাহরণের মাধ্যমে। আমি যদি এখানে লিখি হাতল, এই হাতলকে বিশ্লেষণ করলে আমরা পাই হাত যোগ অল। এখন এই অলটা কিন্তু প্রত্যয়, এই প্রত্যয়কে অপসারণ করে আমরা কিন্তু মূল শব্দ হাত পেয়েছি। এই হাতটাই কিন্তু শব্দমূল বা আমরা বলতে পারি প্রকৃতি। কেননা আমরা যদি হাতকে বিশ্লেষণ করতে যাই তাহলে অর্থবোধক আর কোনো ধরনের শব্দ পাবো না। এক্ষেত্রে হাত হচ্ছে একটা মৌলিক শব্দ বা আমরা বলতে পারি শব্দমূল বা আমরা বলতে পারি এটাকে প্রকৃতি। তো প্রকৃতি কিন্তু দু প্রকার, এটাও আমরা একটু জেনে রাখি, যথা ক্রিয়া প্রকৃতি বা ধাতু, নাম প্রকৃতি বা সংজ্ঞা প্রকৃতি। তো এই যে ক্রিয়া প্রকৃতি কি সেটা একটু জানার চেষ্টা করি। প্রত্যয় নিষ্পন্ন শব্দের বিশ্লেষণে মৌলিক ভাবদ্যোতক যে অংশ পাওয়া যায় তা যদি অবস্থান, গতি বা অন্য কোনো প্রকারের ক্রিয়া বোঝায় তাকে ক্রিয়া প্রকৃতি বলে। একটু যদি খেয়াল করি আমরা এখানে চল, এই চল কিন্তু ক্রিয়া প্রকৃতি, কেননা এটা হচ্ছে কাজ করা বোঝাচ্ছে, অর্থাৎ গতি হিসেবেই বোঝাচ্ছে। কিন্তু পর এটাও কিন্তু কাজ করা বোঝাচ্ছে, রাখ এটাও কিন্তু কাজ করা বোঝায়, দৃশ এটাও এক প্রকারের কাজ করা বোঝাচ্ছে, ক্রিয়াও একই রকম। তো এগুলো কোনো না কোনো প্রকারের ক্রিয়ায় কিন্তু বোঝাচ্ছে। তো এগুলো সবগুলোই কিন্তু কি ক্রিয়া মূল বা ক্রিয়া প্রকৃতি। তো আমরা যদি দেখি যে চলন্ত হচ্ছে চল যোগ অন্ত। এখানে চল কিন্তু এখানে ক্রিয়া প্রকৃতি, এবং এখানে অন্ত কিন্তু এখানে প্রত্যয়। চল মানে চলার কাজকে বোঝায়, আর সেই চলার কাজ যে মূল অংশটুকু চল, এই চলটাই কিন্তু কি ক্রিয়া প্রকৃতি, এটাই আমরা বুঝলাম। এখন যদি আমরা নাম প্রকৃতিতে আসি, নাম প্রকৃতির অপর নাম কিন্তু সংজ্ঞা প্রকৃতি, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। তো এই নাম প্রকৃতি কি এটা একটু জানার চেষ্টা করি। তো প্রত্যয় নিষ্পন্ন শব্দের বিশ্লেষণে মৌলিক ভাবদ্যোতক যে অংশ পাওয়া যায় তা যদি কোনো দ্রব্য, জাতি, গুণ বা কোনো পদার্থকে বোঝায় তবে তাকে নাম প্রকৃতি বলে। যেমন আমরা যদি দেখি মা, আমরা যদি দেখি চাঁদ, গাছ, এই সবগুলোই কিন্তু কি নাম প্রকৃতি। এই যে আমি উদাহরণ দিয়েছিলাম হাতলের, এখানে হাতল কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা পাই হাত যোগ অল, যেখানে হাত হচ্ছে নাম প্রকৃতি আর অল হচ্ছে প্রত্যয়। আমরা যদি ঠিক এইভাবেও বলি হাতা, তখন সেই ক্ষেত্রে হাত যোগ আ বিশ্লেষণ করলে কিন্তু আমরা হাত যোগ আ পাই। এক্ষেত্রে হাত কিন্তু কি, এক্ষেত্রে হাতও কিন্তু নাম প্রকৃতি। আচ্ছা, এখন আসা যাক প্রাতিপদিকে। প্রাতিপদিক কি, বিভক্তিহীন নাম শব্দকে কিন্তু প্রাতিপদিক বলা হয়। যেমন হাত, অর্থাৎ এই হাতের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের অতিরিক্ত কোনো শব্দ যোগ করা হয়নি, বরং মূল শব্দ হাতই আছে। এরকম মূল শব্দ যখন থাকবে তখন সেই শব্দ হয় বিভক্তিহীন, এবং এই ধরনের নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। যেমন বই, যেমন কলম, যেমন মাছ, এগুলো সবগুলো কিন্তু মূল শব্দ হিসেবে বসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার চলে আসা যাক প্রত্যয়ে। যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠন করে তাকে কিন্তু প্রত্যয় বলে। অর্থাৎ আমরা কিন্তু যখন এরকম দেখেছি, আমি যদি আবার সেই একই উদাহরণগুলোই টেনে আনি, চলন্ততে আমরা দেখেছিলাম চল হচ্ছে ক্রিয়া প্রকৃতি, এবং সেখানে অন্ত যখন ছিল এই অন্তটা কিন্তু প্রত্যয় হিসেবে আমরা গণ্য করেছি। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে চল কিন্তু কি ক্রিয়া প্রকৃতি বা একটা ধাতু, এই ধাতুর পরে আমরা দেখতে পাচ্ছি অন্ত একটা শব্দ যুক্ত হয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা চলন্ত হচ্ছে একটা নতুন অর্থবোধক শব্দ। এক্ষেত্রে কিন্তু এই অন্তটা হচ্ছে প্রত্যয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কিন্তু
ধাতু বা শব্দের উত্তর মানে পরে, ধাতু বা শব্দের পরে ভিন্ন ভিন্ন অর্থে যে বর্ণ বা বর্ণসমূহ যুক্ত হইয়া শব্দ প্রস্তুত হয় তাহাদিগকে প্রত্যয় বলে। যেমন আমরা বিভিন্ন ধরনের শব্দ গঠন করতে পারি, যেমন হাত যোগ আ হয় হাতা, আবার আমরা যদি হাত যোগ অল বলি তখন হয়ে যায় হাতল, যেটা হাতার হাতল কিন্তু একেবারে ভিন্ন শব্দ। তাহলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রত্যয় দিয়েই কিন্তু বিভিন্ন প্রকার প্রত্যয় ব্যবহার করে কিন্তু শব্দের অর্থগুলোকে পাল্টে ফেলতে পারছি। আবার মনু যোগ অ সমান মানব, চল যোগ অন্ত চলন্ত, ক্রি যোগ অ কারু। এক্ষেত্রে কিন্তু হাত নাম প্রকৃতি, মনু নাম প্রকৃতি, আবার চল ক্রিয়া প্রকৃতি, ক্রি হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আ অ, মানে এই যে আ তোমরা দেখতে পেলে, তারপর দেখতে পেলে অ, তারপর দেখতে পেলে অন্ত, তারপর দেখতে পেলে অ, এগুলো সবগুলো কিন্তু কি প্রত্যয়। আর আমি তো বলেছি যে হাত আর মনু হচ্ছে নাম প্রকৃতি, আর চল আর ক্রি এখানে হচ্ছে ক্রিয়ার মূল বা ক্রিয়া প্রকৃতি। এখন আমরা প্রত্যয়ের শ্রেণী বিভাগ নিয়ে জানব। তো প্রত্যয় প্রধানত দুই প্রকার, যথা কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। তো কৃৎ প্রত্যয় কি প্রথমে সেটাই জানি। ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃৎ প্রত্যয় বলে। তো এই ধাতু কি? ধাতু মানে ক্রিয়ামূল, অর্থাৎ ধর, ডুব, দৃশ, এগুলো সবগুলো কি? সবগুলো কিন্তু ধাতু, অর্থাৎ ক্রিয়া প্রকৃতি বা ক্রিয়ামূল। তো ধর যোগ আ সমান সমান ধরা, ডুব যোগ উরি সমান সমান ডুবুরি, দৃশ যোগ জ সমান সমান দৃশ্য। এই যে কিছু বর্ণ আমরা যুক্ত করলাম নতুন নতুন শব্দ গঠনে, এই শব্দগুলো কিন্তু সবগুলো কি ধাতুর পরে বসেছে, যেমন ধরের পর আ বসেছে, এই আটাকে আমরা বলবো কৃৎ প্রত্যয়। অর্থাৎ ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাই কিন্তু কৃৎ প্রত্যয়। যেমন ডুব যোগ উরি, এখানে উরিকে আমরা বলবো কৃৎ প্রত্যয়, দৃশ যোগ জ, এখানে জকে আমরা বলবো কৃৎ প্রত্যয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা জানবো তদ্ধিত প্রত্যয় নিয়ে। তো তদ্ধিত প্রত্যয় কি? শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমন বাঘ যোগ আ বাঘা, সোনা যোগ আলি সোনালি, সপ্তাহ যোগ ই সাপ্তাহিক। একটু যদি আমরা খেয়াল করি, বাঘ কিন্তু নাম প্রকৃতি, সোনা কিন্তু নাম প্রকৃতি, সপ্তাহ কিন্তু নাম প্রকৃতি। এখন এই বাঘের পরে যে আ যুক্ত হলো, এই আকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। আমরা এভাবেও বলতে পারি যে শব্দ বা নাম প্রকৃতির পরে যে প্রত্যয় যুক্ত হয় তাই কিন্তু তদ্ধিত প্রত্যয়। যেমন এখানে আলী হচ্ছে তদ্ধিত প্রত্যয়, এখানে ইক হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কৃৎ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়ের শ্রেণী বিভাগে আমাদের একটু এটা জানা দরকার যে কৃৎ প্রত্যয় কত প্রকার। কৃৎ প্রত্যয় কিন্তু দুই প্রকার, যথা সংস্কৃত কৃৎ প্রত্যয় ও বাংলা কৃৎ প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয়ে যদি আসি, তদ্ধিত প্রত্যয়ের শ্রেণী বিভাগে, তাহলে আমরা দেখতে পাই তদ্ধিত প্রত্যয় কিন্তু তিন প্রকার, যথা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয় এবং বিদেশি তদ্ধিত প্রত্যয়। এইবার আমরা দেখব সংস্কৃত কৃৎ প্রত্যয় কাকে বলে। তো সংস্কৃত নিয়ম অনুযায়ী ওই ভাষার ধাতুর সঙ্গে যেসব সংস্কৃত প্রত্যয় যুক্ত হয়ে দেখা যাচ্ছে নতুন শব্দ গঠিত হয় তাদের সংস্কৃত কৃৎ প্রত্যয় বলে। যেমন ক্রি যোগতব্য কর্তব্য, দৃশ যোগ অন দর্শন ইত্যাদি। বাংলা কৃৎ প্রত্যয় যদি আসি, তো সংস্কৃত বা তৎসম ধাতু বিবর্জিত বাংলা ধাতুর সঙ্গে প্রাকৃত ভাষা থেকে আগত যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাদের বাংলা কৃৎ প্রত্যয় বলে। যেমন নাচ যোগ অন নাচুন, ডুব যোগ অন্ত ডুবন্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা কিন্তু জানবো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় কাকে বলে। তো যে তদ্ধিত প্রত্যয় সংস্কৃত বা তৎসম শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে। যেমন মনু যোগ স্নো হয়ে গেল মানব, লোক যোগ স্নি হয়ে গেল লৌকিক।
বাংলা তদ্ধিত প্রত্যয়ে যদি আসি, তো বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত ও বিদেশি প্রত্যয় ব্যতীত বাকি প্রত্যয়গুলোকে বাংলা তদ্ধিত প্রত্যয় বলে। যেমন বাঘ যোগ আ বাঘা, ঘর যোগ আমি ঘরামি। বিদেশি তদ্ধিত প্রত্যয়ে যদি আসে, তো শব্দের শেষে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে। যেমন ডাক্তার যোগ খানা ডাক্তারখানা, ধরি যোগ বাজ ধরিবাজ। এক্ষেত্রে খানা আর বাজ হচ্ছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। এইবার আমরা সংস্কৃতকৃত প্রত্যয় যোগে শব্দ গঠন দেখব। যেমন অ, পট যোগ অ পাঠ, জি যোগ অ জয়। অনীয় প্রত্যয়ের যদি ব্যবহার দেখি, যেমন করণীয় এসেছে ক্রি যোগ অনীয় থেকে, পানীয় এসেছে পা যোগ অনীয় থেকে, স্মরণীয় এসেছে শ্রী যোগ অনীয় থেকে, দর্শনীয় এসেছে দৃশ যোগ অনীয় থেকে। তি প্রত্যয়ের যদি ব্যবহার দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই কৃতি এসেছে ক্রি যোগ তি থেকে, কীর্তি এসেছে কৃত যোগ তি থেকে, কৃষ্টি এসেছে কৃষ যোগ তি থেকে, দৃষ্টি এসেছে দৃশ যোগ তি থেকে। বাংলা কৃত প্রত্যয় যোগের শব্দ গঠনগুলো একটু দেখার চেষ্টা করি। যেমন এখানে কাঁদো এসেছে কাদ যোগ অ থেকে, ধরো এসেছে ধর যোগ অ থেকে, চলো এসেছে চল যোগ অ থেকে। আমরা যদি অন প্রত্যয়ের ব্যবহার দেখি, তো নাচন এসেছে নাচ যোগ অন থেকে, কাঁদন এসেছে কাদ যোগ অন থেকে। আমরা যদি আইত প্রত্যয়ের ব্যবহার দেখি, তাহলে সেখানে দেখতে পাই এই ডাকাত মূলত ডাকাইত থেকে এসেছে এবং ডাকাইত এসেছে ডাক যোগ আইত থেকে, সেবায়েত এসেছে সেবাইত থেকে এবং সেবাইত এসেছে সেব যোগ আইত থেকে। আনি প্রত্যয়ের যদি ব্যবহার দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই জ্বালানি এসেছে জাল যোগ আনি থেকে, ঝাঁকানি এসেছে ঝাঁক যোগ আনি থেকে। এবার আমরা উক প্রত্যয়ের ব্যবহারটা একটু দেখি, উক বা উকা। যেমন এখানে যদি আমরা দেখি যে মিশুক, মিশুক এসেছে মিশ যোগ উক থেকে, খেকো এসেছে খাউকা থেকে এবং খাউকা এসেছে খা যোগ উকা থেকে। তি প্রত্যয়ের যদি ব্যবহার দেখি, তাহলে এখানে উঠতি এসেছে উঠ যোগ তি থেকে, ঘাটতি এসেছে ঘাট যোগ তি থেকে, কাটতি এসেছে কাট যোগ তি থেকে। এখন আমরা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যুগের শব্দ গঠন দেখব। তো সেক্ষেত্রে প্রথমেই আসে যাক অ, অর্থাৎ যেটা সংস্কৃতে স্নো হিসেবে ব্যবহৃত হয়। তো তারই ব্যবহারটা আমরা একটু দেখব। যেমন আমরা কিন্তু প্রত্যেকটা অয়ের জায়গায় কিন্তু স্নো লিখতে পারি। মানব এসেছে মনোযোগ অ থেকে, দানব এসেছে দনুযোগ অ থেকে, মাধব এসেছে মধুযোগ অ থেকে। এরপর আসা যাক আয়নে, যেটা হচ্ছে স্নায়ু। তো এখানে আমরা যদি এটার ব্যবহারটা একটু দেখার চেষ্টা করি, তো এখানে কিন্তু আমরা আয়নের বদলে স্নায়নও লিখতে পারি, অর্থাৎ সংস্কৃত শব্দটাও লিখতে পারি। তো নারায়ণ এসেছে নরযোগ আয়ন থেকে, দৈপায়ন এসেছে দীপযোগ আয়ন থেকে, রামায়ণ এসেছে রাম যোগ আয়ন থেকে। এখানে আমরা যদি ইক প্রত্যয়ের ব্যবহার দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইক এসেছে স্নিক থেকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রত্যেকটা ইকের জায়গায় স্নিক লিখতে পারি। তো আক্ষরিক এসেছে অক্ষর যোগ ইক থেকে, ঐতিহাসিক এসেছে ইতিহাস যোগ ইক থেকে, বার্ষিক এসেছে বর্ষ যোগ ইক থেকে। আমরা যদি ই প্রত্যয়ের ব্যবহার দেখি, অর্থাৎ দীর্ঘ ই, যেটা সংস্কৃতে ইন লেখা হয়, তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ই এর জায়গায় আমরা ইন লিখতে পারি, প্রত্যেকটা ই এর জায়গায় আমরা ইন লিখতে পারি। যেমন সুখী এসেছে সুখ যোগ ইম থেকে, অর্থাৎ সুখ যোগ ই, হস্তি এসেছে হস্ত যোগ ই থেকে, ধনী এসেছে ধন যোগ ই থেকে। তো এইবার আমরা দেখব ইয় প্রত্যয়ের ব্যবহার। তো সেখানে কিন্তু ইয় কিন্তু এসেছে স্নিয় থেকে। তো জলীয় যদি বলি, তাহলে সেটা এসেছে জল যোগ ইয় থেকে। আত্মীয় যদি বলি, তাহলে সেটি এসেছে আত্মন যোগ ইয় থেকে। মানবীয় এসেছে মানব যোগ ইয় থেকে। রাষ্ট্র এসেছে রাষ্ট্র যোগ ইয় থেকে। প্রত্যেকটা ইয়র জায়গায় আমরা চাইলে স্নিয় বসাতে পারি। এরপর আমরা যদি তয় বয়ের ব্যবহার দেখি, তো সেক্ষেত্রে এই যে মাতৃত্ব, এটা এসেছে মাতৃ যোগ তয় ব থেকে। মনুষ্যত্ব এসেছে মনুষ্য যোগ তয় ব। ভ্রাতৃত্ব এসেছে ভ্রাতৃ যোগ তয় ব থেকে। এখন যদি আমরা দেখি বান, এই বান এসেছে বতুক থেকে, অর্থাৎ রূপবান হচ্ছে রূপ যোগ বান। এখানে প্রত্যেকটা বানের জায়গায় আমরা বতুক লিখতে পারি। এবং ধনবান এসেছে ধন যোগ বান থেকে এবং জ্ঞানবান এসেছে জ্ঞান যোগ বান থেকে। আমরা যদি মান দেখি, মান এসেছে মতুক থেকে। তো বুদ্ধিমান এসেছে বুদ্ধি যোগ
মান থেকে, অর্থাৎ মানের জায়গায় আমরা চাইলে মতুপো লিখতে পারি। এরপর আমরা যদি বাংলা তদ্ধিত প্রত্যয় যুগের শব্দ গঠন দেখি, প্রথমে অকের ব্যবহারে আসি। তো সেক্ষেত্রে কিন্তু ঢোলক আমরা দেখতে পাই ঢোল যোগ অক থেকে এসেছে, নোলক এসেছে নোল যোগ অক থেকে। অলের যদি ব্যবহার দেখি তো হাতল এসেছে হাত যোগ অল থেকে, দীঘল এসেছে দিঘ যোগ অল থেকে। এখানে যদি আমরা শীতল দেখি অর্থাৎ শীতল, তাহলে শীতল এসেছে শীত যোগ অল থেকে। আমরা যদি আ প্রত্যয়ের ব্যবহার দেখি তো কাঁচা এসেছে কাজ যোগ আ থেকে, চোরা এসেছে চোর যোগ আ থেকে, গাছা এসেছে গাছ যোগ আ থেকে। আমরা যদি আই প্রত্যয়ের ব্যবহার দেখি তো সেখানে কিন্তু নিমাই এসেছে নিম যোগ আই থেকে, কানাই এসেছে কানু যোগ আই থেকে এবং বোনাই এসেছে বন যোগ আই থেকে। এরপর আমরা যদি আর প্রত্যয়ের ব্যবহার দেখি তাহলে কামার এসেছে কাম যোগ আর থেকে, কুমার এসেছে কুম যোগ আর থেকে, চামার এসেছে চাম যোগ আর থেকে। আর এই প্রত্যয়ের যদি আমরা ব্যবহার দেখি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু দীর্ঘ ইকার যুক্ত আরি লিখতে পারি বা হ্রস্ব ইকার যুক্ত আরিও লিখতে পারি। যেমন কাঁসারি এসেছে কাঁসা যোগ আরি থেকে, যেটা হচ্ছে আমরা চাইলে এই আরির বদলে আমরা কিন্তু এই আরি যদি লিখি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কাঁসাই হবে। তো কাণ্ডারি কিন্তু কাণ্ড যোগ আরি, অর্থাৎ একইভাবে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি। উয়া প্রত্যয়ের যদি ব্যবহার দেখি, যেটা পরবর্তীতে ওতে পরিণত হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি যে গেছু এসেছে মূলত গাছুয়া থেকে, আর গাছু এসেছে গাছ যোগ উয়া থেকে, গেও এসেছে গাওয়া থেকে এবং গাওয়া এসেছে গা যোগ উয়া থেকে। আমি যদি ময়ের ব্যবহার দেখি, কাদাময় এসেছে কাদা যোগ ময় থেকে, ঘরময় এসেছে ঘর যোগ ময় থেকে, জলময় এসেছে জল যোগ ময় থেকে। এখন আমরা বিদেশি তদ্ধিত প্রত্যয় যুগের শব্দ গঠন দেখি। যেমন আমরা যদি বাবুয়ানা দেখি তাহলে বাবু যোগ আনা, সাহেবিয়ানা দেখি তাহলে সাহেবি যোগ আনা, নজরানা যদি দেখি তাহলে নজর যোগ আনা। খানার ব্যবহার যদি আমরা দেখি, মুদিখানা হচ্ছে মুদি যোগ খানা, ছাপাখানা হচ্ছে ছাপা যোগ খানা। খোর, ঘুষখোর যদি দেখি তাহলে এটি এসেছে ঘুষ যোগ খোর থেকে। নেশাখোর যদি দেখি তাহলে নেশা যোগ খোর থেকে। হারামখোর যদি দেখি তাহলে হারাম যোগ খোর থেকে। আমরা যদি গড়ের ব্যবহার দেখি তাহলে সেক্ষেত্রে কারিগর বা কারিকর, এটা মূলত এসেছে দেখা যাচ্ছে কারি যোগ গড় থেকে। তো এক্ষেত্রে কিন্তু গড় পরে পরিণত হয়, তো আমরা সেক্ষেত্রে কারিগরকে কারিকর এখানে লেখা যেতে পারে। আবার আমরা যদি দেখি যে গড় প্রত্যয়ের আরেকটি ব্যবহার, যেমন জাদুকরকে এখন আমরা জাদুকর লিখে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু এটি এসেছে জাদু যোগ গড় থেকে। গিরি, তো এক্ষেত্রে কিন্তু মূলত গিরির যে ব্যবহারটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাবুগিরি এসেছে বাবু যোগ গিরি থেকে, মুটেগিরি এসেছে মুটে যোগ গিরি থেকে এবং কেরানিগিরি এসেছে কেরানি যোগ গিরি থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এই ছিল মূলত প্রকৃতি এবং প্রত্যয় নিয়ে আলোচনা। আশা করি এই আলোচনা থেকে তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।